প্রিয় শ্রোতা, শুভেচ্ছা ও স্বাগত সবাইকে সারা বেলা সংলাপে। আমরা একটি সংলাপে যাচ্ছি। আমরা জানি যে এই মুহূর্তে ভ্যাকসিন নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সঙ্গে আসলে আলাপ করতে চাই, শেয়ার করতে চাই, মতামত জানতে চাই। আমি জব্বার হোসেন এবং আমার সঙ্গে আজকে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। আমি অতিথিদেরকে পরিচয় করিয়ে দিই। রয়েছেন ডক্টর এএসএম আলমগীর, বৈজ্ঞানিক কর্মকর্তা আইডিসিআর। রয়েছেন মামুন আল মাহতাব স্বপ্নিল, অধ্যাপক হেপাটোলজি বিভাগ, বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং সঙ্গে রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি একই সঙ্গে চিকিৎসক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। আমরা দেখছি যে অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের ফেসবুকে অনেক ধরনের কথাবার্তা, মানুষের মুখে অনেক ধরনের আলোচনা এবং গুঞ্জন ভ্যাকসিন নিয়ে। এত গুঞ্জন কিংবা অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের মতামত, সেটার পক্ষ বিপক্ষ, এটা আসলে কারণটা কি? শুধুই কি রাজনৈতিক, নাকি সঠিক তথ্যের এক ধরনের ঘাটতি? আলমগীর, ডক্টর আলমগীর, আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে এত অল্প সময়ে পৃথিবীতে কখনো কোনো ভ্যাকসিন গণমানুষে প্রয়োগ করার জন্য এর আগে তৈরি হয়নি। সো যে শুধু রাজনৈতিক বক্তব্য, আমি সেটা মানতে রাজি নই। এটা বৈজ্ঞানিক তথ্যপত্র যথেষ্ট অ্যাভেলেবল, কিন্তু আমরা অনেকেই বৈজ্ঞানিক তথ্যপত্র গুলা হয়তো বিশ্লেষণ করতে, ডিসেমিনেশন করতে সেটা সমর্থ হয়নি। সেটা হলো একটা কারণ। আর আপনাকে মনে রাখতে হবে, সারা পৃথিবীতে একযোগে যে ভ্যাকসিন গুলা দেওয়া শুরু হয়েছে, বিশেষ করে প্রথম প্রাথমিক পর্যায়ে ফাইজার, বায়োটেক বা মডার্নার ভ্যাকসিন, এবং সারা পৃথিবীতে এক ধরনের ভ্যাকসিন হেসিটেন্সি এবং অ্যান্টিভ্যাক্স মুভমেন্ট কিন্তু পশ্চিমা বিশ্বে বেশ কয়েক বছর ধরেই আছে। তার সাথে যদি আপনি 9 থেকে 11 মাসের গবেষণালব্ধ ফলাফল এবং সেটা গণমানুষে প্রয়োগ করতে শুরু করেন, তখন এটার একটা প্রচারণা থাকবে এটার বিরুদ্ধে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, সারা পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি যে ভ্যাকসিন মানুষের প্রয়োগ করলে কোনো প্রতিক্রিয়া হবে না। সো ভ্যাকসিনের প্রতিক্রিয়া হবে, এবং যেহেতু প্রথম দিকে কিছু অ্যালার্জিক রিঅ্যাকশন বা অ্যানাফাইল্যাকটিক শক কিংবা পৃথিবীর 2-1টি মৃত্যুর সাথে ভ্যাকসিনের রিলেশনশিপ, এগুলির জন্য আসলে মানুষের ভিতরে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং আপনি যদি আমরা সায়েন্টিফিক তথ্যপত্র বিশ্লেষণ করে আরো বেশি বেশি করে আসলে ডিসেমিনেশন করতে পারতাম মানুষের কাছে, মানুষকে বোঝানো যেত, তাহলে হয়তো মানুষের ভিতর এই ভ্যাকসিন হেসিটেন্সিটা কেটে যাবে। আর গুজব আসলে তৈরি হয় নানাবিধ কারণে। আমি বারবারই বলেছি যে যারা গুজব প্রথম তৈরি করেন সে তার উদ্দেশ্যে করেন, কিন্তু আমরা অনেকেই বুঝে না বুঝে গুজবগুলো যখন শেয়ার করতে শুরু করি, তখন এটা আসলে ভাইরাল হয়। তার আগে যে গুজব তৈরি করে সে কিন্তু ভাইরাল করতে পারবে সেটা আশা করে করে না, কিন্তু সে তৈরি করে তার কোনো উদ্দেশ্য আছে। এখন এই জন্য যে গুজবের এই সময়ে আমরা বোধহয় এই প্রথম পৃথিবীতে এই মহামারীর সময় একটা শব্দ শুনি, সেটা হচ্ছে ইনফোডেমিক্স। এত বেশি ধরনের ইনফরমেশন এবং কোনটা সঠিক কোনটা ভুল, এটা সাধারণ মানুষের জানার কোনো উপায় নাই। এবং জানার জন্য যদি নির্দিষ্ট কিছু ওয়েবসাইট পৃথিবীর বহু দেশে করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা স্বাস্থ্যভিত্তিক তথ্যপত্রের জন্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যপত্র বিশ্বাস করা যায়, এইভাবেও আসলে প্রচার করতে হয়। এবং ইউএসসিডিসি তে এই বছর ইউএসসিডিসি সরকারিভাবে নানা হেয় প্রতিপন্ন হওয়াতে তাদেরকেও অনেকের এক ধরনের রিলায়েবল সোর্স অনেকে মনে করছেন না। সো এই জন্য আসলে সারা পৃথিবীতেই এটা শুরু। এটা শুধু যে বাংলাদেশে হচ্ছে, গুজব তৈরি হচ্ছে কিংবা ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে, ভ্যাকসিনের প্রতিক্রিয়ার কথা হচ্ছে, ব্যাপারটা তা নয়, কিন্তু এটা পশ্চিমা বিশ্বে আরো অনেক বেশি হচ্ছে। আমরা এই পর্যায়ে যাবো একটু ডক্টর আব্দুল নূর তুষার, আপনার কাছে। ডক্টর আলমগীর তিনি বলেছেন যে আসলে কোনটা ঠিক কোনটা ভুল, এটা সাধারণ মানুষের পক্ষে জানা কঠিন কিংবা সহজ নয়। আসলে কি বিষয়টি তাই? সাধারণ মানুষ তো মেডিকেল টার্মস বুঝবে না, এবং সাধারণ মানুষ ভ্যাকসিনের মতো একটা জটিল বিষয় আরো বুঝবে না। সাধারণ মানুষ এখনো বাংলাদেশে জন্ডিস হলে মনে করে যে এটা এক ধরনের বিশেষ মালা দিয়ে এটা সারানো যায়, তাবিজ দেওয়া পড়লে সারানো যায়। তা আপনি যদি চিন্তা করেন যে সাধারণ মানুষ ভ্যাকসিনের মতো অত্যাধুনিক একটি প্রযুক্তি বুঝবে
এবং সেটা নিয়ে আলোচনা করতে পারবে, এটা ঠিক না। তবে সেজন্য যেটা করতে হয় যে যারা স্বাস্থ্য তথ্য দিয়ে থাকেন বা স্বাস্থ্য তথ্য প্রস্তুত করে থাকেন, তাদেরকে সাধারণ মানুষের বোঝার উপযোগী করে তথ্যগুলিকে প্রস্তুত করতে হয় এবং সেটিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে এবার কোভিডের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই যোগাযোগ ব্যবস্থাটি অর্থাৎ সাধারণ মানুষের সাথে সহজবোধ্য করে এই মেডিকেল তথ্য তুলে ধরার যে প্রক্রিয়াটি, সেটি ব্যাহত হয়েছে। আমেরিকাতে ব্যাহত হওয়ার প্রধান কারণ ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কারণ তিনি নিজেই ভুল তথ্য দিতেন এবং তার প্রধান যে চিকিৎসক বা যিনি চিকিৎসা কর্মকর্তা, তার সঙ্গে তার বিরোধ আমরা পরিষ্কারভাবে দেখতে পেয়েছি। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্লোরক্স, ব্লিচ, ডিসইনফেক্টেন্ট থেকে শুরু করে হাইড্রক্সিক্লোরোকুইন এবং অন্যান্য যেসব ওষুধের নাম শোনা গেছে, সবগুলিকেই তিনি তার বক্তৃতার মধ্যে জনগণকে খেতে বলেছেন, নিজে খেয়েছেন বলে দাবি করেছেন। এবং যখন তার করোনা হয়েছে বলেছেন, তিনি ফিরে এসে সেই ওষুধ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। তো এই জন্য শুধু বাংলাদেশ কিংবা উপমহাদেশ কিংবা এশিয়া নয়, পৃথিবীর বিভিন্ন দেশে এই ভ্যাকসিন সংক্রান্ত নানা ধরনের গুজব, ভুল তথ্য, ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে দ্রুত এই ভ্যাকসিনটা সকলেই চায় বলে এক্ষেত্রে মানুষের মধ্যে একটা প্রতিযোগিতাও আছে এবং এর দাম বিষয়ক একটা আলোচনাও চলে এসেছে। কারণ এর আগে যে আমরা পোলিও টিকা দিয়েছি কিংবা যে হামের টিকা দিয়ে আমরা কিন্তু দাম জানার চেষ্টা করি নাই, কিন্তু এইবার এই ভ্যাকসিনের বেলায় লোকজন এটার দাম জানতে চায়, কোন ডলারে, কত ডলারে কোথায় পাওয়া যায়, এটা নিয়ে পত্র পত্রিকা রিপোর্ট করছে। এটা কিন্তু একটা নতুন ঘটনা। বাংলাদেশ তো বহু বছর ধরে টিকাদান করে। অন্য টিকাগুলোর দাম কি আমরা জানি? আমরা অন্য টিকাগুলোর দাম জানি না, কিন্তু যেহেতু এই টিকাটা ইম্পোর্টেড হচ্ছে, এই টিকাটা বেসরকারি সংস্থার সাথে একটা যৌথভাবে আনা হচ্ছে, ফলে গুজবের ডালপালা গজিয়েছে। এবং এটা শুধু যে বাংলাদেশে গজিয়েছে তা নয়, এটা সারা পৃথিবীতেই গজিয়েছে। বিভিন্ন দেশে এমনকি ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে কথাবার্তা উঠেছে এবং আমেরিকাতে অ্যান্টি ভ্যাক্সার যারা, এদের একটা লিড রোলে আছেন রবার্ট এফ কেনেডির ছেলে এবং তার একটা পত্রিকা আছে, সেই পত্রিকা দিয়ে তিনি এটা বিরোধিতা করেন। তো আমেরিকাতে প্রভাবশালী লোকেরা অ্যান্টি ভ্যাক্সার হওয়ার কারণে অথবা ভ্যাকসিন সম্পর্কে নানা ধরনের তথ্যের ডালপালা ছড়ানোর কারণে আমেরিকাতে এটা আরো বেশি বেড়েছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমেরিকানরা মাস্কও পরে না, তারা মাস্ক পরতে চায় না। ইউকেতে তারা মিছিল করেছে যে তারা মাস্ক পরতে চায় না। আমেরিকাতে অনেকে মাস্ক না পরে বলেছে যে এই মুখোশ না পরা হচ্ছে তার রাইট। তো এই যে এই ধরনের অদ্ভুত জিনিসপত্র সারা পৃথিবীতে হওয়ার কারণে আসলে এই গুজবের ডালপালা ছড়িয়েছে। আমাদের এইখানে এই গুজবের ডালপালা ছড়ানোর একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা আর একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে যদি আমরা তথ্যগুলিকে ছড়িয়ে দিতাম, তাহলে আমার ধারণা যে গুজব একটু কম হতো। আর আমাদের কোনো কমন মেসেজ আমরা ডেভেলপ করি নাই, অর্থাৎ একটা সাইনার্জিস্টিক মেসেজ, যে মেসেজটা সবাই একই মেসেজ সব জায়গাতে প্রচার করবে, এটা হয় নাই। ফলে কেউ তথ্য দিচ্ছেন ভ্যাকসিন কি আছে এটার উপরে জোর দিচ্ছেন, কেউ তথ্য দিচ্ছেন 23 জন ভ্যাকসিন নিয়ে মরে গেছে, যেগুলো একেবারেই ভুল কথা। তো কিন্তু এই জিনিসগুলি কিন্তু প্রমাণিত না, কিন্তু এইসব জিনিসপত্র এক এক পত্রিকায়, এক এক গণমাধ্যমে এক এক ভাবে রিপোর্টেড হচ্ছে, যার ফলে মানুষের যেটা হয়েছে, মানুষ সঠিক তথ্য কোথায় পাবে এই জায়গাটাকে নির্দিষ্ট করতে পারছে না। ফলে কেউ ধরেন এক টেলিভিশনকে বিশ্বাস করছে, কেউ কোনো ফেসবুক সাইটকে বিশ্বাস করছে। এইসব কারণে এটা ঘটেছে। আমার মনে হয় এখনো খুবই দ্রুত যদি আমরা ব্যবস্থা নেই, গুজব মরে যাবে। এবং ভ্যাকসিন একটা উপকারী জিনিস, আর এটা সহজ কথা যেটা, যে আপনি ভ্যাকসিন ধরেন কাজ করলো না, তো না করলে আপনি এখন যেরকম আছেন সেরকমই তো থাকবেন। আর যদি কাজ করে তাহলে কিন্তু আপনি উপকৃত হবেন। তাই ভ্যাকসিন নিয়ে এত চিন্তা না করে এটা দিয়ে দেওয়াই ভালো। এটা যদি কাজ করে তো করবে, আর যদি না করে তাহলে আপনি মাস্ক পরে ঘোরাফেরা করবেন, আগের মতোই তো থাকবে, তো অসুবিধা তো কিছু নাই। কিন্তু এই যে ভয়ের মধ্যে, ভীতির মধ্যে আমরা আছি, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বিপর্যস্ত হচ্ছে, আমাদের রিসোর্সের অপচয় হচ্ছে, এগুলো তো বন্ধ হবে। এবং সেই বন্ধ হওয়ার ফলে আমাদের যে লাভ হবে, সেটা ভ্যাকসিনের মূল্যের চেয়ে কয়েক হাজার গুণ বেশি। তাই আমি মনে করি যে আমাদের সাহসী হয়ে ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত এবং এটা কাজ করবে বলে আমি ধারণা করি। কারণ এটা গবেষণা হয়েছে এবং এই গবেষণার ফলাফল আছে, জার্নালে পাবলিশড হয়েছে। আমার মনে হয় যে এখন দ্রুত ভিত্তিতে যেটা করা দরকার, তথ্য প্রস্তুত করে মানুষের কাছে সঠিক তথ্যটা দ্রুত ছড়িয়ে দেওয়া দরকার, যাতে মানুষ এসব গালগল্পে বিশ্বাস না করে। ধন্যবাদ ডক্টর আব্দুল তুষার। প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনি শুনছিলেন আমাদেরকে। আরেকটি বিষয় এখানে এসছে এবং অনেকে আলোচনা করছে এবং এক ধরনের
ভারত বিরোধিতা আমাদের এখানে রয়েছে, এটা আমরা দেখেছি। ভ্যাকসিন ভারত থেকে আসবার কারণে এটা নিয়ে নানান ধরনের সমালোচনা এবং নানান ধরনের আলোচনা করছে কেউ কেউ। এই জায়গাটি কি আপনি একটু বলবেন ব্যাখ্যা করে? দেখুন, এখানে তো এটা খুব দুঃখজনক যে এই জিনিসটাকে রাজনীতিকরণ করা হয়েছে, এবং এই রাজনীতিকরণের ফলাফল কিন্তু যে আদৌ ভালো না সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বহু জীবনের মূল্য দিয়ে শিখতে পারছে, এটা আব্দুল তুষার ভাই তার আলোচনায় তুলে নিয়ে এসছেন। এই যে ভ্যাকসিনটি অনুমোদিত হয়েছে, এটি কিন্তু একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে অনুমোদন হয়েছে। আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তরের একটা বিশেষায়িত কমিটি আছে, ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন কমিটি। সেই কমিটিতে এখানে আলমগীর ভাই আছেন, তিনি সদস্য। ওই মিটিংয়ে আমিও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলাম, যে মিটিংয়ে কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়। তার আগের দিন কিন্তু বাংলাদেশ সরকার সেরাম ইনস্টিটিউটে টাকাটা পাঠিয়ে দিয়েছিল। তারপরও কিন্তু এই কমিটির উপর কোনো রকম কোনো চাপ ছিল না, এবং 3 ঘন্টার বেশি সময় ধরে 9000-এর বেশি পৃষ্ঠার ডসিয়ার মোটামুটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু একটা সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোভিশিল্ডকে বাংলাদেশে জরুরি কারণে ব্যবহারের অনুমতি দেওয়া যাবে। এবং অনেকে এখন বলার চেষ্টা করছেন, যারা নতুন বিজ্ঞানী হচ্ছেন, যে বাংলাদেশে কেন ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়নি, করে এটা ভালো ছিল। ভালো তো ছিলই, কিন্তু সেক্ষেত্রে এই যে 28 তারিখে আমি আশা করছি যে আমি আমার শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করতে পারবো, সেই দিনটি পেতে আমার হয়তো 6 মাস অপেক্ষা করা লাগতো। আমরা হয়তো ফেসবুকে আমাদের বন্ধু বান্ধবদের পাশ্চাত্যে ভ্যাকসিন নেওয়ার সেলফি দেখে 2021টা বার করে দিতাম, নিজেরা সেই ভ্যাকসিনটা নেওয়ার সুযোগ পেতাম না। তো এইটি সম্ভব হয়েছে সেদিন এই সাহসী সিদ্ধান্ত এবং বিজ্ঞান মনস্ক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেই। আর এটা জেনে রাখতে হবে যে কোভিশিল্ডের কিন্তু 1700 জন ভারতীয় উপর ক্লিনিক্যাল ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। ভারতীয়দের জেনেটিক বৈশিষ্ট্য আমাদের খুব কাছাকাছি, আমরা একই জাতিসত্তার মানুষ, অর্থাৎ এইটার একদম আমাদের জাতিসত্তার ট্রায়াল হয়নি, এই কথা যদি কেউ বলেন ঠিক না। দ্বিতীয় যেটি বলছেন যে অনেকে বলার চেষ্টা করছে যে কোভিশিল্ড ভারতের তৈরির কোয়ালিটি ভালো না। আমাকে যদি আপনি অফার করেন যে আমি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিব না সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নেবো, যদি আমার সেই সুযোগ থাকতো আমি কিন্তু সিরাম ইনস্টিটিউট বেছে নিতাম। কারণ আমি একজন চিকিৎসক, এবং চিকিৎসা পেশায় আমরা যারা আছি, আমরা যারা প্রফেশনাল, প্রত্যেকে আমরা এগ্রি করবো যে অভিজ্ঞতা এসব ক্ষেত্রে একটি বড় ব্যাপার হিসেবে কাজ করে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কিন্তু বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক। তারা বছরে প্রায় 150 কোটি ডোজ ভ্যাকসিন প্রডিউস করে, এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইপিআই কার্যক্রমে যে 70% ভ্যাকসিন ব্যবহার হয়, তার 70% আমি ভুল না জেনে থাকলে সেরাম ইনস্টিটিউট থেকে আসে। তুষার ভাই যেমনটি বলছিলেন, আমরা কোভিশিল্ডের দাম নিয়ে খুব চিন্তিত, অন্য ভ্যাকসিনের দাম জানি না। আমরা কিন্তু জানি না যে আমাদের দেশে ইপিআই শিডিউলে নবজাতকদের যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে তার 70% সেরাম ইনস্টিটিউট থেকে আসছে, এবং সেগুলো নিরাপদেই ব্যবহার করা হচ্ছে। দাম নিয়ে কথাবার্তা আসছে, এটি একটি হাস্যকর যুক্তি। কারণ পৃথিবীর বিভিন্ন দেশের সরকার এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য বিলিয়ন ডলার কিন্তু আগাম ইনভেস্ট করে রেখেছে। এই অ্যাস্ট্রাজেনেকার পিছনে প্রচুর অর্থ বিনিয়োগ করা হয়েছে। আমি যদি ভুল না জেনে থাকি, এই আগাম বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বুদ্ধিমানের মতো কাজটি করেছে। আমাদের সর্বমোট আগাম বিনিয়োগ সম্ভবত মাত্র $50,000। তার বিনিময়ে আমরা একদম তাদের সমতুল্য মূল্যে ভারত সরকারের সমান দামে কোভিশিল্ড পাচ্ছি। সোর্সিং কিন্তু একটা বড় ব্যাপার। আমি প্রায় এখন বলি যে পৃথিবীতে কোথাও কিন্তু কোনো ভ্যাকসিনের হাট বসে নাই। যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সচিব মহোদয়কে বললেন, আলমগীর ভাইকে বললেন যে টাকার ব্যাগ নিয়ে যাও, ভ্যাকসিন কিনে চলে আসো। ব্যাপারটি এত সোজা না। আপনি অর্থ নিয়ে বসে থাকলেও ভ্যাকসিন পাবেন না। আমি দেখছি আমাদের কলিগ যারা কানাডায় থাকে, প্রথম ডোজ ভ্যাকসিন নিয়ে বসে আছে, দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের জন্য তারা হাপিত্তেশ করছে। আপনারা দেখেছেন পাশ্চাত্যের বিভিন্ন দেশ আপত্তি জানাচ্ছে, দুঃখ প্রকাশ করছে, উষ্মা জানাচ্ছে যে তারা টাকা দিয়েছে, ফাইজারের ভ্যাকসিন পাচ্ছে না। আলমগীর ভাইয়ের কাছ থেকে আমি শুনেছি যে ফাইজারের এখন ভায়াল সংকট, তারা যে ভ্যাকসিন গুলো সরবরাহ করবে সেই ভায়ালের সংকটে তারা পড়ে গেছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্ষোভ প্রকাশ করেছে যে তারা ভ্যাকসিন গুলো প্রি কোয়ালিফিকেশনের জন্য যাচ্ছে না, বিভিন্ন বড় লোক দেশের কাছে বিক্রি করে দিচ্ছে। সেই জায়গায় কিন্তু আমরা ভারতের থেকে যে ভ্যাকসিনটি আনছি সেটি একটি বড় ব্যাপার। কারণ ভারতের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে রক্তের বন্ধন। পৃথিবীতে বিভিন্ন জাতিকে স্বাধীনতার জন্য সহায়তা করেছে, কিন্তু দুদেশের মানুষের রক্ত একসাথে মিশে গিয়ে একটি দেশ স্বাধীন হয়েছে। তার বিরল একটি উদাহরণ হচ্ছে বাংলাদেশ। এবং সেই কারণেই কিন্তু আমরা নিশ্চিত, দেখেন আপনি আমাদের পলিসি, আমরা কিন্তু প্রথমে মনে করেছিলাম যে 50 লাখ ডোজ ভ্যাকসিন আসলে আমরা 25 লক্ষ মানুষকে দিব, আর 25 লক্ষ সেকেন্ড হিসেবে রেখে দিব। এখন তা না করে আলমগীর ভাইরা যে পলিসিটি নিয়েছেন, 50 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। কারণ আমরা জানি যে ভারত তার নিজের চাহিদা পূরণ না করেও বাংলাদেশের মানুষের জন্য আবারও 50 লাখ ডোজ
একদম ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্ন বিরতিতে পাঠিয়ে দেবে। আর সর্বশেষ যেটা বলতে চাই, অনেকে বলেন যে অনেকগুলো সোর্স ছিল ভ্যাকসিনের, কেন ভারতীয় ভ্যাকসিনের কিন্তু আমাদের আর কোনো সোর্স ছিল না। ফাইজারের কথা আমরা বললাম, মডার্না তাই, চাইলেই ভ্যাকসিন পাওয়া যাবে না। এবং সর্বশেষ আরেকটি কথা বলি, একটি বিশেষ কোম্পানির কথা বলা হচ্ছে যে সেই বিশেষ কোম্পানিটিকে মনোপলি দেওয়া হয়েছে। এটিও কিন্তু ঠিক না, কারণ আমি যতদূর জানি যে কমপক্ষে বাংলাদেশের দুটি কোম্পানি আরো দুটি পাশ্চাত্যের কোম্পানির সাথে ভ্যাকসিন আনার ব্যাপারে চুক্তি স্বাক্ষর করে রেখেছে বা কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে নিয়ে রেখেছে। একটা হচ্ছে আপনার ফাইজার, একটা হচ্ছে জনসন এন্ড জনসন, যদি অন্য কোনটা থাকে আমি জানি না। কিন্তু তারা কিন্তু কেউ এখনো ভ্যাকসিন আনতে পারেনি, কারণ তাদেরকে জনসন এন্ড জনসনের ভ্যাকসিন বাজারেই আসেনি। আর ফাইজার তো পয়সা নিয়েও সরবরাহ করতে পারছে না, আমাদের বেসরকারি খাতে করতে সরবরাহ করবে। কারণ আমার কাছে এটা মনে হয় যে এটি আমাদের একটি অসম্ভব বড় সাফল্য যে আমরা সঠিক জায়গায় সঠিক কাজটি করতে পেরেছি বলেই পৃথিবীর অধিকাংশ দেশ যখন এখনো ভ্যাকসিনের চেহারা দেখেনি, সেখানে আমরা ভ্যাকসিনটি পেতে যাচ্ছি। তো আপনি একটি শিরোনাম দিয়েছেন আজকে, ভ্যাকসিন তুমি কার? ভ্যাকসিন হচ্ছে আমার, কারণ আমি গত পরশুদিন একটা দারুণ SMS পেয়েছি। এরকম ভালো SMS এবং আনন্দের SMS আমি জীবনও পাইনি। আমার প্রশাসন, বিএসএম প্রশাসন আমার কাছে জানতে চেয়েছে আমি ভ্যাকসিনটি নিব কিনা, আমি 1 সেকেন্ডও দেরি করিনি। আমি পৃথিবীর অনেক চিকিৎসকের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান যে আমি বাংলাদেশের চিকিৎসক, বাংলাদেশের ফ্রন্টলাইনার, যে কারণে আমি এত তাড়াতাড়ি ভ্যাকসিনটি পেতে যাচ্ছি। এ নিয়ে আমার কোনো সংকট নেই, কোনো দ্বিধা নেই। এবং যারা এসব কথা বলছে তারা বলতেই থাকবে, তারা বলতে থাকুক, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ ডক্টর মামুনুল মাহতাব স্বপ্নিল। আমরা আব্দুল তুষারের কাছে একটু যেতে চাই। মনোপলির যে বিষয়টি, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং অনেকে বলছে যে একটি প্রতিষ্ঠানকে মনোপলি করবার সুযোগ দেয়া হয়েছে, এমন আলোচনা রয়েছে। এই বিষয়ে আপনি আপনার পর্যবেক্ষণ কি? মনোপলি করতে না দিলেও আসলে কোনো উপায় ছিল না, কারণ ব্যবসায়ীরা মনোপলি করতে চাইবে। এখন ব্যবসার মূল বিষয় হচ্ছে প্রতিযোগিতা। তো যেটা করা যেত সেটা হয়তো এটা করা যেত যে ভ্যাকসিন ইম্পোর্টকে উন্মুক্ত করে দেওয়া যেতে পারতো, যে কেউই ভ্যাকসিনটা আনতে পারে এবং ঔষধ প্রশাসনকে এর অনুমতি দেওয়ার জন্য ওপেন করে দেওয়া যেতে পারতো। সেটা হয়েছে, কিন্তু পরে হয়েছে, একটু পরে। সমালোচনা হবে, সমালোচনা অন্য কারণে হচ্ছে আসলে, কেননা এই প্রতিষ্ঠানের যিনি মালিক তিনি সরকারের উপদেষ্টা। ফলে অনেকে সমালোচনা করছেন এই কথা বলে যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ একই সাথে সরকারের উপদেষ্টা আবার সরকারের সঙ্গেই ব্যবসা। এই জায়গাটি নিয়ে সমালোচনা হচ্ছে, মূলত মনোপলি নিয়ে না আসলে। এবং মনোপলির বিষয়টা থাকবে না যদি ফাইজারের ভ্যাকসিন আসে অথবা মডার্নার ভ্যাকসিন চলে আসে, তাহলে কিন্তু এটা থাকবে না। যে জায়গাটিতে সমালোচনা হচ্ছে, একটা হচ্ছে এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আরেকটা জায়গায় সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যান্টিবডি টেস্টটা অনেক দেরিতে ছাড়া হয়েছে। এটা আরো আগেই লোকজন দাবি করছিল এবং সবাই বলছিল যে এই অ্যান্টিবডি টেস্টের বিষয়টিকে আরো আগে অনুমতি দিয়ে দিলে ভালো হতো, কেননা অনেকে হয়তো আক্রান্ত হয়েছেন এবং এই বিষয়টা কিন্তু সারা পৃথিবীতেই করা হচ্ছে। যারা আক্রান্ত হয়েছেন তারা 6 মাসের মধ্যে তাদেরকে টিকা দিচ্ছেন। আমেরিকাতে তারা 6 মাস অপেক্ষা করছে। যেমন আমাদের ঢাকা মেডিকেল কলেজের ছাত্র কয়েকজন যারা আক্রান্ত হয়েছেন, যারা আমেরিকার ফ্রন্টলাইনার, এরা কিন্তু এখন টিকা পাচ্ছেন না। এরা এদের আক্রান্ত হওয়ার অন্তত 6 মাস অতিক্রান্ত হলে তারপরে টিকা পাবেন। ফলে এই যে কে আক্রান্ত হয়েছে কে হয় না, এটা বোঝার জন্য কিন্তু অ্যান্টিবডি টেস্ট একটা ভালো ভূমিকা পালন করতে পারতো। এটা অনেক দেরিতে ছেড়েছে। এই দুইটা জায়গা নিয়ে সমালোচনা হচ্ছে। এখন সমালোচনা হতেই পারে, কারণ গণতান্ত্রিক সরকারের সমালোচনা হবে এবং সরকারকে সেই সমালোচনা সহজভাবে গ্রহণ করতে হবে এবং সমালোচনার উত্তরও সহজভাবেই দিতে হবে। সমালোচনার উত্তরের মধ্যে দিয়ে মানুষ সত্যটা জানতে পারে। সমালোচকের অভাব কিন্তু থাকবে না, কারণ গণতান্ত্রিক সরকারের একটা বিরোধী শক্তি আছে এবং তারা সমালোচনা করবে। একটা জায়গা আছে যেখান থেকে সাধারণ মানুষও প্রশ্ন করবে। এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়াটা হচ্ছে জরুরি। যে কারণে আমি বলেছি যে এই তথ্য বিষয়গুলির ব্যাপারে, তথ্য ডিসেমিনেশনের ব্যাপারে, তথ্য প্রস্তুতের ব্যাপারে অনেক বেশি মনোযোগী হলে এই সমালোচনাগুলি অনেক কম হতো। সমালোচনা কিন্তু হবে, এটা পৃথিবীর যেখানে যেই কাজ করুক সমালোচনা হবে, এটাকে মানে গ্রহণ না করার কোনো কিছু নাই। কিন্তু মনোপলির প্রশ্নটি আসলে ওইভাবে উঠেছে মূলত এটা, এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি। এবং এটা এখন আসলে এটা কোনো উপায় নাই, কারণ যদি আপনি মনে করেন যে আপনি ফাইজারের ভ্যাকসিন দিবেন কিংবা মডার্না, এটার দাম যা, এটা সাধারণ মানুষকে এটা অ্যাফোর্ড করা বা আমাদের পক্ষে এটা অ্যাফোর্ড করা আসলে সম্ভব না। এত দামির ভ্যাকসিন এইভাবে দেয়া আসলে আমাদের জন্য কঠিন। তার মধ্যে এই ভ্যাকসিনটা তো সবাইকে দিতে হবে, অলমোস্ট সবাইকে। এটার যে মূল লক্ষ্যমাত্রা সেটা কিন্তু 10 কোটির উপরে।
10 কোটি মানুষের উপরে আপনি ভ্যাকসিন দিবেন, এটার দাম যদি হয় ধরেন $20 একটা ভ্যাকসিনের দাম, তাহলে কত টাকা হয়? সেই জায়গাতে যে ভ্যাকসিনটা সবচেয়ে সহজভাবে আনা নেওয়া করা যায়, অর্থাৎ কম টেম্পারেচারে, মানে কম কম টেম্পারেচারে, এটা আসলে যত উষ্ণতায় আমরা রাখতে পারি, যেমন ফাইজারের ভ্যাকসিনটা হচ্ছে অনেক বেশি, -70 ডিগ্রি টেম্পারেচার, এটা অনেক, মানে এটা বরফের চেয়েও বেশি বরফ। তো সেইটা তো একটা অস্বাভাবিক তাপমাত্রা, এটার জন্য আলাদা স্টোরেজ বানানো, এটাকে বহন করা, এটাকে পরিবহন করা, এটা খুবই কঠিন। এটাকে ড্রাই আইস দিয়ে পরিবহন করতে হয়, এটার জন্য বিমানে পরিবর্তন আনতে হয়, যে ক্যারিয়ার এটা আসবে সেই ক্যারিয়ারে পুরো চেঞ্জ করতে হয়, এটা অত্যন্ত বিপজ্জনক এটা ক্যারি করা। তো এইসব কারণে এইটা খুব সোজা না। কিন্তু এই ভ্যাকসিন যেটা আনা হচ্ছে, এটা অধিকতর উষ্ণ অবস্থায় রাখা যায়। সাধারণ ভ্যাকসিন যে ধরনের তাপমাত্রায় থাকে, এটা সেরকম তাপমাত্রাতেই রাখা যায়, এটা বহন করা সহজ। এটা আসছে কাছে থেকে, আপনি যত দূর থেকে ভ্যাকসিন আনবেন ততই সেই ভ্যাকসিনের মানে পরিবহনের সময় ভ্যাকসিন নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু এটা যেহেতু কাছে থেকে আসছে, এটার পরিবহন বা এটার ওয়েস্টেজের পরিমাণ কিন্তু এরকম হবে না। ফলে এটা কিন্তু একটা ভালো চয়েস, মানে সেরাম ইন্ডিয়া থেকে আনা ভালো চয়েস। আর এই যুক্তিটা কিন্তু আপনাকে নিতে হবে। আপনি ভারতের পেঁয়াজ খেতে পারেন, আপনি ভারতের গরু খেতে পারেন, আপনি কিছু হলেই ভারতে গিয়ে চিকিৎসা নিতে পারেন। ভারতে যখন আমরা চিকিৎসা নিতে যাই আমাদের লোকজন, তখন কি ভারত আমেরিকা থেকে ওষুধের ইনজেকশন দেয় নাকি আমেরিকা থেকে ডাক্তার আনে? শুধু ভ্যাকসিনটার বেলায় ভারত থেকে আসছে এই সমালোচনার কোনো যুক্তি নাই, আসলে এটা অযৌক্তিক যুক্তি। ভারত থেকে বহু জিনিস বাংলাদেশে আসে, আমাদের থেকে বহু জিনিস ভারতে যায়, এবং এই জিনিসটা ভারত থেকে পাওয়ার একটা বড় কারণ যেটা আমি মনে করি বন্ধুত্বের বাইরেও, সেটি হচ্ছে জিওগ্রাফিক্যালি আমরা ভারতের খুব কাছাকাছি এবং আমাদের সঙ্গে ভারতের যাতায়াত অনেক বেশি। ভারতের নিজের প্রয়োজনেই আমাদেরকে টিকাটা দিতে হবে, নইলে ওরা যদি টিকা দেয় আর আমরা না দিই, আমরা কিন্তু ঢুকবো ওদের ওইখানে, এবং ঢুকে আমরা আবার দিয়ে আসবো এই অসুখটা। ফলে ভারত তার নিজের স্বার্থেও আমাদেরকে টিকাটা দিবে, কারণ এটা একা মুক্ত হওয়ার কোনো উপায় নাই যে আপনি মুক্ত হলেন, ভারত মুক্ত হয়ে গেল আর আমরা হলাম না। ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা কলকাতায় যে পরিমাণে যাতায়াত করি, আমাদের রোগীরা যে পরিমাণে যায়, তাতে তো আবার আমাদের রোগীরা ওইখানে গিয়ে কোভিড দিয়ে আসবে। ফলে ভারত নিজের স্বার্থে আমাদেরকে এই ভ্যাকসিনটা দিবে। ফলে এই ভ্যাকসিন কূটনীতিতে আমি মনে করি যে বাংলাদেশ একটা ভালো ডিসিশন নিয়েছে ভারত থেকে ভ্যাকসিন আনার বিষয়ে। এটাতে আসলে বাট সমালোচনা হবে, সমালোচনা নিয়ে আসলে আপত্তি করার কিছু নেই, সমালোচনা হতে দেন, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত হবে কোনটা ঠিক ছিল কোনটা বেঠিক ছিল। অ্যান্টিবডি টেস্টটা দেরি করাটা আমি নিজেও সমালোচনা করছি, কারণ আমাদের একজন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছিল যে উনি কেন অ্যান্টিবডি টেস্ট করছেন শাহাবুদ্দিন মেডিকেল। তাহলে যিনি গ্রেপ্তার হলেন 6 মাস আগে যে কাজটা করার জন্য, এখন সেটা বাংলাদেশে সবাই করতে পারবে, তাহলে ওই ভদ্রলোককে অযথা হ্যারাস্ট হলো, এটা তো দরকার ছিল না। ধন্যবাদ ডক্টর আব্দুল তুষার। আমরা ডক্টর এস.এম. আলমগীর আপনার কাছে একটু জানতে চাইবো, অ্যাপ সম্পর্কে আমাদের লোকের মধ্যে অনেকেই অনেক ধরনের বিষয়টির সঙ্গে অত বেশি পরিচিত না। আমরা আরো আগে থেকে কেন বিষয়গুলোকে যাতে পপুলার করা যায় বা অনেক বেশি মানুষের সঙ্গে যোগসূত্র তৈরি করা যায়, সেরকম উদ্যোগগুলো আমরা আরো আগে কেন নেইনি কিংবা নিতে পারিনি? ধন্যবাদ আবারও। তবে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়ে আমি আরো একটি কথা বলতে চাই। এখন ভারতবর্ষে অ্যাস্ট্রাজেনিকা হলো সিরাম ইনস্টিটিউট, তার একটা এজেন্ট, সে এখানে ভ্যাকসিনটা উৎপাদন করে। এখন যদি আপনি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন অক্সফোর্ড থেকে কিনতে চান কিংবা অ্যাস্ট্রাজেনিকা থেকে কিনতে চান, আপনাকে কিন্তু রেফার করে দেবে সিরাম ইনস্টিটিউট। আপনি তো সুইডেন থেকে সরাসরি এখানে ভ্যাকসিন আনতে পারবেন না। আর আমাদের প্রথম চয়েস ছিল অন্য কারণে। অক্সফোর্ড ইউনিভার্সিটির এই ভ্যাকসিনটি প্রথমেই আমরা জানি যে এটা কম মূল্যে বিক্রি হবে, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি যারা এটা নিয়ে গবেষণা করছেন তারা কিন্তু প্রথমেই বলেছেন এটা কোনো রয়্যালটি থাকবে না। এটা যদি রয়্যালটি থাকতো, এটা কিন্তু ফাইজার বায়োটেকের মতো ওই $20 দিয়ে কিনতে হতো। সো এখানে একটা বিশাল সাশ্রয়ী আমাদের জন্য হয়েছে। আর পরিবহন, যেটা তুষার ভাই বললেন, যে পরিবহন তো ডেফিনেটলি আমাদের জন্য, এবং সেটা ভ্যাকসিন সেফটির জন্য যথেষ্ট পরিমাণ গুরুত্ব বহন করে। যে টেম্পারেচারটা, যে আমার কন্টিনিউয়াস টেম্পারেচার লকটা মেনটেন করা, সেটা আমাকে মুম্বাই থেকে আনা আর স্টকহোম থেকে আনা তো একই অবস্থা হতো না, সেটা আমাদের জন্য আরো অনেক ডিফিকাল্ট হতো। সো এবং দামের কথা আসলে যেটা বলতে চাই, আমরা দাম নিয়ে অনেক কথা বলি, কিন্তু আমরা এই কথাটা বলি না বাংলাদেশ সরকার প্রত্যেকটি ভ্যাকসিন জনগণকে ফ্রি দিবে। জনগণকে ফ্রি এই ভ্যাকসিন গুলো প্রদান করা হবে সরকারি ব্যবস্থাপনায়। যেটা প্রাইভেট সেক্টরে দু একটি কথা বলা হচ্ছে, সেটা হয়তো স্পেশাল গ্রুপের জন্য আমরা কিছু নির্দিষ্ট ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নীতিমালা করে সেই নীতিমালার ভিতরে ইনস্টিটিউশনাল পর্যায়ে হয়তো কিছু ভ্যাকসিন দেওয়া হবে, সেটা এবং স্পষ্ট করে বলে দেওয়া আছে
সরকার ভ্যাকসিনেশন শুরু করে 2 সপ্তাহ অন্তত দেখবে, তারপরে তথ্যপত্র বিশ্লেষণ করে প্রাইভেট সেক্টরের কথা চিন্তা করা হবে। যারা সামর্থ্যবান আছেন তারা যদি কিনে ভ্যাকসিন দেন, আমাদের একদিকে আমরা যারা গরিব মানুষ আছি আমরা তাড়াতাড়ি ভ্যাকসিন পাবো। এটা গেল একটা। আরেকটা যেটা আপনি যেটা বলছেন যে রেজিস্ট্রেশন অ্যাপ, আসলে 30শে ডিসেম্বরের আগে আমি জানি না আমি কোন ভ্যাকসিনটি পাবো। সো একটি অ্যাপস এর ব্যবহার আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছি, আরেকটি অ্যাপস এর ব্যবহার আমরা ভারতবর্ষে দেখছি, এবং আমরা খুবই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছি। আমি আজকে পর্যন্ত জানি মার্কিন যুক্তরাষ্ট্রের 49টি স্টেটের মধ্যে সব জায়গায় এই অ্যাপস এর গ্লিচের জন্য কখনো না কখনো ভ্যাকসিনেশন বন্ধ রাখতে হয়েছে। এবং নিউ ইয়র্কে অবশ্য সেকেন্ড ডোজ দিতে পারছে না, কারণ তারা শুরু করেছিল ফাইজার বায়োনটেক দিয়ে, ফাইজার বায়োনটেকের সাপ্লাই তাদের নাই বলে একদম সবার সিরিয়াল একসাথে করে 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে আমরা অ্যাপটি শুরু করেছি, আসলে এটা আমাদের আইসিটি মন্ত্রণালয় অনুগ্রহ করে দায়িত্ব নিয়েছেন, এবং সুরক্ষা নামে যে অ্যাপসটি আসবে, এবং সেখানে এই অ্যাপসে কিন্তু আপনাকে প্রতি মাসে আমি যদি 50 লক্ষ মানুষকে ভ্যাকসিনেশন করি, সেই ক্যাটাগরি অনুযায়ী মানুষের রেজিস্ট্রেশন করতে হবে। এবং তুষার ভাইরা জানেন যে আইটির যে অবস্থা, সেখানে কি রকম শক্তিশালী একটা সার্ভার লাগবে যে আমি অ্যাপসটা ওপেন করে দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ এটাতে ঢুকতে চেষ্টা করবে। সো এগুলি দীর্ঘদিন ধরে টেস্ট করে তারপরে আসতে হয়, তারপরে আপনাকে অনলাইনে ছাড়তে হবে। আর আমরা অ্যাপস যেটা বলি, এটা আসলে অনলাইন রেজিস্ট্রেশন আমাদের বলা উচিত। আমরা অনেকেই মনে করি যে আমার যদি মোবাইল ফোন না থাকে তাহলে আমি এটা ব্যবহার করতে পারবো না, বরঞ্চ আপনার একটা পিসি ল্যাপটপ থেকে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন, রেজিস্ট্রেশন সহজ হবে, এবং অ্যাপসেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন অ্যাপ মোবাইল ফোনে বাংলাদেশের অ্যাক্সেস কাদের আছে? প্রায় সব মানুষের আছে, কিন্তু আপনার যদি একটা স্মার্টফোন লাগে যে এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করতে, সেখানে বেশ কিছু তথ্যপাত্র লাগবে। আপনার বয়স যদি 18-র নিচে হয় তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন না, অর্থাৎ আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি যখন আপনি এন্টার করবেন তখনই আপনি দেখবেন যে আপনার বয়স 18-র নিচে হলে আপনার প্রসিড করতে পারছেন না। ভ্যাকসিনের কিছু জিনিস আছে যে ইন্ডিকেশনে, যে আপনি যদি গর্ভবতী হন আপনি আর প্রসিড করতে পারবেন না। আপনি যদি মুমূর্ষু কোনো ডিজিজ থাকে যে তাদের জন্য কেউ সাপোর্ট দিবে। আর আরেকটা আছে, এখানে কিছু প্রশ্ন করা হবে যে আপনার কোনো অ্যালার্জিক রিয়াকশন আছে কিনা, সেটা ভ্যাকসিনে, মেডিসিনে অথবা কোনো খাবারে, তাহলেও কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। কারণ আমরা প্রথম দিকে দেখেছি যে হয়তো অ্যালার্জিক যাদের রিয়াকশন আছে তাদেরকে আমরা ভ্যাকসিন পরবর্তী পর্যায়ে দিব, কিন্তু পৃথিবীতে প্রথম ভ্যাকসিনেশনের এইবার কোভিড এর ভ্যাকসিনেশন শুরুর সাথে সাথে কোথাও কোথাও অ্যানাফাইলেকটিক শক বা অ্যালার্জিক রিয়াকশন হয়েছে। আমরা সেখান থেকে সাবধান হতে চাই। যদিও যুক্তরাজ্য ব্যাপকভাবে অ্যাস্ট্রাজেনিকা ইউজ করছে, সেখানে কিন্তু এখন আর কোনো অ্যালার্জিক রিয়াকশন দেখা যাচ্ছে না, বা ভারতবর্ষ অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে না, কারো হয়তো প্রেশার বেড়ে গেছে, পালপিটেশন বেড়ে গেছে, এরকম হচ্ছে। তাহলে একটা কথা মনে রাখতে হবে, এই অ্যাপসে গ্রাম পর্যায়ে রেজিস্ট্রেশন প্রত্যেকে করবেন। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিল অফিসে কিন্তু ইন্টারনেটের আপনি ব্যবহার করতে পারেন, সেখানে আপনাকে ব্যবহার করার জন্য সহায়তা করার জন্য লোকজন আছে, এবং সেই জন্য যে আমাদের ওভারসিজ এমপ্লয়মেন্টের জন্য রেজিস্ট্রেশন যেটা হয় সেটা কিন্তু মানুষ অভ্যস্ত, ইউনিয়নের মানুষ ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে। এছাড়া আমরা চেষ্টা করছি কিছু ভলেন্টিয়ার অর্গানাইজেশন, যেমন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, তাদের দেশব্যাপী যে ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে তারা স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে এই রেজিস্ট্রেশনে আমাদেরকে সহায়তা করতে চাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। সো আমরা সেটাও হয়তো করবো, কিন্তু আমরা কালকে পরশু এই কথা বলে দেব না, কারণ যে কালকে হয়তো অ্যাপসটি লঞ্চ হবে, সেটা এখন টেস্টিং করে আমরা সবকিছু ঠিক পেয়েছি। আমরা হয়তো প্রথম দিন দেখতে চাইবো যে মানুষ কি পরিমাণ হিট হয়, মানুষ ঢুকতে চেষ্টা করে, এবং কোনো ধরনের গ্লিচ তৈরি হয় কিনা, এবং সেটা আমাদের ডিভিশনাল ডিস্ট্রিক্ট পর্যায়ে পর্যন্ত আইটির লোকজনকে প্রস্তুত রাখা হয়েছে যে কোথাও যদি এরকম কোনো ঝামেলা হয় ইমিডিয়েট সেটা যেন সলভ করা যায়। এবং এটা তো সত্যি কথা যে আমরা যে প্রথম যাদের ভ্যাকসিনেশন দিব, যেমন স্বপ্নিলরা পাবে, সেটা হচ্ছে কিন্তু আমরা ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের দিব, এবং মূলত ডাক্তার এবং চিকিৎসার সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা প্রথম সপ্তাহে দিতে চেষ্টা করব। এবং সেখানে কিন্তু এদের কিন্তু সকল তথ্যপত্র এখনই আমাদের কাছে আছে,
আমরা নিয়ে এসেছি কারণ আমরা জানি যে অ্যাপসটি ফাংশনিং হতে যদি 1 দিন 2 দিন 3 দিনও সময় লাগে, আমরা যেন ভ্যাকসিনেশনটা কন্টিনিউশন করতে পারি। এই জন্য সংস্থা ভিত্তিক, হাসপাতাল ভিত্তিক, বেসরকারি, সরকারি সকল হাসপাতালের তথ্যপত্র কিন্তু এখন আমাদের কাছে, এবং সেটা কিন্তু যে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারী বা চিকিৎসকরা কাজ করেন তারা নয়, সেখানে যে আমাদের আউটসোর্সিং এর মাধ্যমে দারোয়ান আছে, আমাদের ক্লিনাররা আছেন, সবাই সেখানে অন্তর্ভুক্ত আছেন। এই জন্য আমি যেটা আশ্বস্ত করতে চাই যে ভ্যাকসিন কোনো না কোনো ভাবে আপনি দিতেই পারবেন। আপনার তালিকা যখন আসবে তখন আমরা পত্রিকায়, গণমাধ্যমে প্রকাশ করে দেব, এবং সেই অনুযায়ী আপনি রেজিস্ট্রেশনটা ইনশিওর করবেন। রেজিস্ট্রেশনটা ইনশিওর করার সেখানে একটা জায়গা আছে যে আপনি চুজ করতে পারবেন আপনি কোথায় ভ্যাকসিনটি দিতে চান। ভ্যাকসিনেশন সেন্টারের লিস্ট থাকবে। আপনি যখনই ভ্যাকসিন দিতে চান, যেটা চুজ করবেন সেখান থেকে আপনাকে একটা SMS করা হবে আপনার ভ্যাকসিনেশনের তারিখ জানিয়ে এবং স্থান জানিয়ে, এবং সেই অনুযায়ী সেদিন যেতে হবে, গিয়ে ভ্যাকসিনটা নিজে নিয়ে আসতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এস এম আলমগীর। মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনার কাছে আরেকটি বিষয় জানবার, এখানে এক ধরনের রাজনৈতিক আলোচনা হচ্ছে, ভ্যাকসিনটি কে প্রথম দিয়ে শুরু করবেন। বিরোধী দল একরকম মন্তব্য করছে, বিভিন্ন ধরনের সুশীল সমাজের প্রতিনিধি যারা, তারা এক ধরনের মন্তব্য করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের মন্তব্য আসছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, এখন বিভিন্ন লোক বিভিন্নভাবে ব্যাপারটাকে দেখতে পারে। কারো কাছে মনে হতে পারে যে রাষ্ট্র বা সরকার প্রধান নিক, কারো কাছে মনে হতে পারে যে একজন হেলথ কেয়ার ওয়ার্কার নিক। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এখানে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, কোথাও কোথাও না, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট দিয়ে শুরু হচ্ছে, প্রেসিডেন্ট ইলেক্ট বলে শুরু করেছে, এনিওয়ে বিভিন্ন এখানে বিভিন্ন রকম লোকজন শুরু করছেন। আমার কাছে যেটা মনে হয় যে এখানে ফ্রন্ট লাইনের কারা ছিল, যারা প্রথম ধাক্কাটা সামলেছেন, তারা হচ্ছেন স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্তরা, এবং তারপর হচ্ছেন যারা অন্যান্য ভাবে এখানে সহযোগিতা করেছেন, পুলিশ বাহিনীর সদস্যরা, সাংবাদিকরা, প্রশাসনের লোকজন। আমার কাছে মনে হয় যে যারা প্রথম ধাক্কাটা সামলান, যারা সবসময় এক্সপোজ হচ্ছেন, তাদের তো কাজেরও একটা স্বীকৃতি দেওয়ার বিষয় আছে। তো এটি একটি অত্যন্ত সাধুবাদযোগ্য পদক্ষেপ যে স্বাস্থ্যসেবা কর্মীদেরকে সবার আগে দেওয়া হচ্ছে, এবং একজন নার্স এটি পাচ্ছেন। নার্সকে দেওয়ার মধ্যে আমার কাছে মনে হয় যে পুরো চিকিৎসা সেবা ব্যবস্থাটাকে গ্লোরিফাই করা হয়েছে, কারণ নার্সরা যেভাবে সেবা করেন, সেবার প্রতীক হিসেবে তারা যেভাবে পরিচিত, সেই জায়গাটিকে এখানে মূল্যায়ন করা হয়েছে। আর এটিও আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের, এটি যদি আমি অন্য আঙ্গিক থেকে বলছি, যে চিকিৎসকদেরকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু নার্সদেরকে দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তার পদমর্যাদাটি দিয়েছেন। এবং আমার কাছে মনে হয় যে নার্সিং পেশাকে গ্লোরিফাই করার জন্য তার যে একটি উদ্যোগ, আগ্রহ, তিনি নার্সিং অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন, সেই জায়গাটিতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে। মোটা দাগে তিনি ফ্রন্টলাইনারদের, যারা এই প্যান্ডেমিক মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদেরকে মূল্যায়ন করছেন। আর পাশাপাশি বাকি থেকেও বাদ যাচ্ছেন না। এটি অত্যন্ত প্রশংসনীয় সিদ্ধান্ত হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে এই ভ্যাকসিনেশন আওতায় নিয়ে আসা। এটি অত্যন্ত একটি সঠিক এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়েছে। এবং আমরা যেটা চাচ্ছিলাম যে সমস্ত মানুষ ভ্যাকসিন নিলে বাকিরা অনুপ্রাণিত হবেন, তারা যেন ভ্যাকসিন নেন। যেমন আমি আজকে জানতে পেরেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রথম ভ্যাকসিন নেবেন আমাদের উপাচার্য মহোদয় এবং তারপর অন্যান্যরা। তো এটি একটি নিশ্চয়ই আস্থার জায়গা হবে। তো ফলে আমার কাছে মনে হয় যে কোথাও কিন্তু ব্যত্যয় ঘটনা হয়নি। প্রধানমন্ত্রী নিজে নিতে পারতেন, তিনি না নিয়ে স্বাস্থ্যসেবা কর্মীদেরকে দিয়েছেন। আবার স্বাস্থ্যসেবা কর্মীরা যখন নিচ্ছে, একজন নার্সকে দিয়ে শুরু হবে, কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের ভাইস চ্যান্সেলর প্রথম নেবেন। ফলে এই জায়গাগুলো কিন্তু ঠিক মতোই দেখা হচ্ছে যে ভাইস চ্যান্সেলর একজন বয়স্ক নাগরিক, শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব, এই প্রতিষ্ঠানের প্রধান কর্ণধার, তিনি যখন নেবেন, তার বাকি যারা সহকর্মী আছে তারা অনুপ্রাণিত হবে। যখন অতগুলো চিকিৎসক নিবে, তখন সাধারণ মানুষের ভিতরে কেটে যাবে, চিকিৎসকরা তো নিচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে উদ্যোগটি নেওয়া হয়েছে, যে নীতিটি আমরা আমাদের দেশের ক্ষেত্রে প্রয়োগ করছি, এটা একদমই ঠিক আছে। ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আমরা আপনাদের কাছ থেকে কিছু একদম 1-2 মিনিটে কিছু সুনির্দিষ্ট পরামর্শ চাবো। ডাক্তার আব্দুল তুষার, আপনি একই সঙ্গে চিকিৎসক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব, সাধারণ মানুষকে সচেতন করবার জন্য যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভ্যাকসিন
নেওয়া এবং ভ্যাকসিনের অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে আমি মনে করি যে একটা খুবই সমন্বিত প্রচার পরিকল্পনা থাকা উচিত এবং সেটিকে দ্রুত শুরু করা উচিত, এই জন্য যে সাধারণ মানুষের কাছে যেন এই ভ্যাকসিন কোথায় পাওয়া যাবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এই তথ্যগুলো আগে পৌঁছায়। কেননা মানুষের এই বিষয়ে আগে থেকে জানলে প্রস্তুতি নেওয়াটা সহজ হয়। আমরা কিন্তু ভ্যাকসিন শুধুমাত্র এমন মানে কোন একটা বিশেষ গ্রুপকে কিন্তু দিচ্ছি না, আমরা বাংলাদেশের সকলের কাছে ভ্যাকসিন পৌঁছানোর কথা চিন্তা করছি, যাদের প্রয়োজন, যাদেরকে দেওয়া উচিত। সেক্ষেত্রে সকলেই কিন্তু একই রকম ভাবে শিক্ষিত না, সকলে একই ধরনের আর্থিক অবস্থানে নাই, সবাই একই জায়গায় থাকে না, এবং বাংলাদেশের বহু জায়গা এখনো আছে যেখানে যারা কাজ করছেন, কাজ থেকে এসে হয়তো ভ্যাকসিন নিতে হবে, নানান বিষয় আছে। ফলে এই বিষয়গুলিকে মনোযোগের সাথে রেখে দ্রুত প্রচারণা শুরু করা উচিত এবং দুই ধরনের প্রচারণা হতে হবে। একটা হচ্ছে ভ্যাকসিন যে নিরাপদ, এইটা তো মানুষকে বিশ্বাস করতে হবে, পাশাপাশি ভ্যাকসিন কিভাবে নিতে হবে এই বিষয়টা মানুষকে জানাতে হবে। এই দুইটা জিনিস জানানো দরকার। আর যে কথাটি বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এটা দিয়ে শুরু করুক, এটা একটা অদ্ভুত প্রস্তাব। কেননা যারা জানেন তারা এটাও জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা যা কিছু খান সেটাও কিন্তু পরীক্ষা করে তাকে দেওয়া হয়। ফলে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা ভ্যাকসিনও নিতে যান সেটা আগে কাউকে দিতে হবে, এটা হচ্ছে তার সিকিউরিটি প্রোটোকলের অংশ। ফলে যারা এরকম দাবি করছেন যে উনি আগে দেন, এটা কিন্তু বুঝতে হবে যে ওনার আগে আরেকজন নিতেই হবে, এটা হচ্ছে তার সিকিউরিটির পার্ট। উনি যেটা খান, উনি কোথাও গেলে ওই জায়গাটা আরেকজন লোক পরীক্ষা করে, এবং এটা শুধুমাত্র যে ওনার বেলায় পরীক্ষা হয় তা না, বিভিন্ন জায়গাতে এই প্রোটোকলটা আছে, প্রেসিডেন্টের বেলায় হয়, যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের বেলায় হয়। ফলে এই ধরনের এই আবদার না করে বরং আমাদের যেটা চেষ্টা করা উচিত সেটা হচ্ছে যে মানুষ বিশ্বাস করে এমন কিছু লোককে একসঙ্গে ভ্যাকসিনেট করা উচিত। ধরেন একজন গুরুত্বপূর্ণ শিক্ষক, একজন গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা, একজন গুরুত্বপূর্ণ চিকিৎসক, এইভাবে একটা গ্রুপ অফ পিপলকে একসাথে ভ্যাকসিনেট করে বুঝিয়ে দেওয়া উচিত যে ভাই অমুককে দিছে, আচ্ছা ওনার কিছু হয় না, আমার হবে, এটা যেন মানুষ মনে না করে। দুই হচ্ছে আমাদের মানুষের স্বাস্থ্য তথ্য নিজেদের কাছে খুব একটা নাই, মানুষ কিন্তু আসলে জানেও না যে তার কোনো অসুখ আছে কিনা, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়, এটা যে অ্যাজমা সে জানে না। ফলে মানুষকে এটাও বোঝাতে হবে যে আপনার যদি কোনো এই ধরনের রোগ থাকে বা কিছু থাকে, কোথায় গেলে আপনি পরীক্ষা করে নিতে পারবেন। তাহলে অনেক মানুষ প্রস্তুত হয়ে যাবে, আগে থেকে ডাক্তার দেখিয়ে বা ডাক্তারের সঙ্গে কথা বলে সে জানবে তার আসলে কোনো কোমরবিডিটি আছে কিনা। কিন্তু এই যে কোমরবিডিটি শব্দটা আমি বললাম, এটি তো মানুষ বুঝে না। তাই মানুষকে বলতে হবে যে আপনি আপনার ডাক্তারের সঙ্গে কথা বলেন অথবা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলেন, জেনে নেন যে আপনি ভ্যাকসিন নেওয়ার জন্য ফিট কিনা। তাইলে অনেক মানুষ এখনই জেনে নিবে যে সে আসলে ফিট কিনা এবং তথ্যগুলো ঠিক মতো দিতে পারবে। আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সচেতন না, এবং এই অসচেতনতার কারণেই কিন্তু এই ভ্যাকসিন নিয়ে এত গুজব ছড়াতে পারছে। তাই আমি মনে করি যে এটা আরেকটা ব্যবস্থা থাকা উচিত যেখানে মানুষ এরই মধ্যে পরীক্ষা করিয়ে নিজের সম্পর্কে জেনে নিতে পারবে। আর অ্যানাফাইল্যাকটিক শকের যে ভয়টা বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, মানে অ্যালার্জি, এই ভ্যাকসিন দিলে পরে আপনার শরীর টরীর ফুলে যাবে, আপনি মরে যাবেন, ভাই চীনাবাদামও মানুষের অ্যালার্জি হয়, বেগুনও অ্যালার্জি হয়, এইটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। এই জন্য ভ্যাকসিন কিন্তু আমাদের সরকার বলেছেন যে ভ্যাকসিন নেওয়ার পরে আপনি ওই যে ভ্যাকসিন কেন্দ্র সেখানে আধা ঘন্টা অপেক্ষা করবেন যে আপনার এই ধরনের কোনো রিয়াকশন হচ্ছে কিনা, তার মানে সেখানে এই চিকিৎসার ব্যবস্থা থাকবে। এটা যদি পরিষ্কারভাবে মানুষকে একটু বুঝিয়ে বলা হইতো যে আপনি ওখানে অপেক্ষা করবেন এই জন্য যে আপনার সব ধরনের চিকিৎসার ব্যবস্থা ওখানে থাকবে যাতে আপনার কোনো বিপদ না হয়, শুধু এইটুকু বললেই যথেষ্ট। মানুষকে আসলে একটু অ্যাসিওরেন্স দিতে হবে, এই আর কিছু না। আর এটা তো আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে তুরস্কের ফাইজার ভ্যাকসিন বানিয়েছে, ভ্যাকসিনের ফর্মুলা, মামুন মারুফ ফর্মুলা, এমন কোন জিনিস নাই যেগুলো প্রচারিত হচ্ছে। আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল ব্যক্তি এই জিনিসগুলিকে অন্তত ইউটিউব থেকে সরিয়ে ফেলার যদি কোনো ব্যবস্থা করা যায় করা হোক, অথবা এদেরকে সতর্ক করা হোক। একটা সাধারণ পোস্টের জন্য অনেক সময় আমরা ডিজিটাল আইনে মামলা দেখি, আর এই লোকগুলা ইচ্ছা মতো যা খুশি বলে যাচ্ছে, জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে, 1.Q7 ফর্মুলা দিচ্ছে, এরা আরামসে বলে যাচ্ছে। এমনকি জো বাইডেন ফরিদপুরে জন্মেছে এইরকম তথ্য দিতে শুরু করেছে। এই যে একটা গ্রুপ অফ পিপল কনস্ট্যান্টলি পুটিং আস ইনটু ডেঞ্জার, এই গ্রুপ অফ পিপলটার ব্যাপারে সচেতন হতে হবে। কারণ এরা কিন্তু এটাও বলেছে ভ্যাকসিন দেওয়ার পরে শরীরের মধ্যে চিপ ঢুকে যাবে এবং আমি ছেলে ছিলাম মেয়ে হয়ে যাব, মেয়ে ছেলে হয়ে যাবে, মানে এসা কোনো জিনিস নাই যেটা বলে নাই। এইটার ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক হতে হবে। তারপরে দেখা যাবে যে আপনি লোকজন ভ্যাকসিন দিয়ে আবার দোয়া দরুদ করে ফু দেওয়াচ্ছে, কারণ ভ্যাকসিনের অ্যালার্জি ফু দিলে দূর হয়, এটা আসবে। এইগুলা যাতে না হয় এটা আমাদের বেশি সচেতন হওয়া দরকার। এটা যদি হয়, আমি মনে করি যে যারা ভ্যাকসিন দিচ্ছেন এটা বেস্ট চয়েস ছিল। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের চেয়ে ভালো চয়েস কিন্তু বাংলাদেশের জন্য নাই, এবং এইটা কিন্তু একদম সত্যি কথা। এবং দিলে আমাদের এই ভ্যাকসিনটা এখন দিতে হবে, অপেক্ষা করতে হবে অন্য ভ্যাকসিনের দাম কমুক, অথবা অন্য ভ্যাকসিন আরো অ্যাভেলেবল হোক, অথবা আমরা যদি পারি ফাইজারের এই ভ্যাকসিন নিজের দেশে প্রডিউস করার জন্য একটা কোম্পানি দিলাম বা একটা জায়গা তৈরি করলাম, আমরা ভ্যাকসিন তৈরি করবো। আর এখানে স্বপ্নিল আছেন, উনি তো বাংলাদেশের ভ্যাকসিনটা পরীক্ষা করবেন সামনে, যদি সত্যি সত্যি আমাদের ভ্যাকসিনটা কাজ করে
তাহলে তার চিন্তাই নেই, আমরা যাকে সামনে পাবো তাকেই ভ্যাকসিন দিব। কিন্তু আপাতত আমাদের এইটাই মানতে হবে যে এখন যেভাবে দেওয়া হচ্ছে এটাই বেস্ট চয়েস। কিন্তু আমি মনে করি যে প্রচারণার দিকে একটা বিরাট দুর্বলতা আছে, এই দুর্বলতাটা আমাদের দূর করা দরকার। সঠিক তথ্য না থাকলেই গুজব ছড়ায়, এবং সঠিক তথ্যটা মানুষের কাছে দিতে হবে। যদি কোনো বিপদ থাকে এটাও বলতে হবে, মানুষ তখন সিদ্ধান্ত নিতে পারবে, চয়েস নিতে পারবে, তার থাকবে যে আমি দিব নাকি দিব না। কিন্তু এখন যেটা হয়েছে যে অযথাই কিছু লোককে ভড়কে দেওয়া হচ্ছে, ভড়কানোর ব্যাপারটা কিন্তু খুব খারাপ। ভড়কানোর কোনো জায়গা নেই, আপনি প্রশ্ন করেন কিন্তু ভড়কায়েন। ধন্যবাদ ডক্টর আব্দুল তুষার। আমরা ডক্টর এস এম আলমগীর, আপনার কাছে 1-2 মিনিটে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানতে চাইবো যদি কোনো পরামর্শ থাকে সচেতন করবার প্রয়োজনে মানুষকে কি করতে পারি আমরা। আমি আসলে যেটা সহজ কথা বলতে চাই যে পৃথিবীতে সকল ভ্যাকসিনের এক ধরনের প্রতিক্রিয়া হয়, যদি প্রতিক্রিয়া না হয় তাহলে ভ্যাকসিনটা আসলে কাজ করে না। আপনার শরীরে ইমিউনিটি যদি বুস্ট আপ করতে আপনি ভ্যাকসিন দেন তাহলে একটা ইমিউন রিঅ্যাকশন হবে, এবং সেটার জন্য যেটা হবে যে আপনি ভ্যাকসিন দিবেন, আমরা যে প্রথম ভ্যাকসিনটি দিব সেটা ইন্ট্রামাসকুলার অর্থাৎ মাংসপেশিতে একটা ইনজেকশন দিতে হবে। তাহলে সেখানে একটু ব্যথা হতে পারে, সেটার প্রতিক্রিয়া হিসেবে পরের দিন একটু জ্বর আসতে পারে। আমার খেয়াল আছে আমরা যখন উপজেলা বা সাবসেন্টারে চাকরি করতাম, ভ্যাকসিনেশনের পরের দিন মা বাচ্চাকে কোলে নিয়ে চলে আসতো যে আমি কালকে তো টিকা দিয়েছি, আজকে আমার বাচ্চা জ্বর আসে নাই, অর্থাৎ ভ্যাকসিন কাজ করছে না। সো এগুলি কিন্তু এদেশের সাধারণ মানুষ জানেন, এবং বাংলাদেশে আমাদের সাধারণ মানুষ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে সফল করেছে এবং পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট। এবং টিকার জন্য যে অনেক ধরনের নেতিবাচক প্রচারণা হয়, তারপরে গতকাল একটা সার্ভেতে আমি দেখেছি 75% মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকা নিতে এখনো রাজি আছে, এবং মানুষ টিকা নিবে। কিন্তু সাইড এফেক্ট নিয়ে যদি আমরা ভয় পাই তাহলে আমাদের চলবে না। পৃথিবীতে যেই ভ্যাকসিনটি অনেক বছর ধরে এস্টাবলিশ, সেখানেও মিলিয়নে 1-2 অ্যানাফাইল্যাকটিক শক হয়, সেখানেও রিঅ্যাকশন হয়, এরকম ডেডলি রিঅ্যাকশন হয়। সেটার জন্য আমরা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, এটা আমাদের একটা রেগুলার প্রোগ্রাম আছে, এবং আমাদের চিকিৎসকরা তৈরি আছে। এই অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের ভ্যাকসিন এবার যেটা প্রয়োগ করবো, আমরা প্রত্যেকটা উপজেলা, ডিস্ট্রিক্ট লেভেলে, ডিভিশনাল লেভেলে, সেন্ট্রাল লেভেলে স্পেশালিস্টদের নিয়ে, ফার্মাকোভিজিলেন্স দেখার জন্য ফার্মাসিস্টদের নিয়ে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে স্পেশাল কমিটি করে প্রত্যেকটি জায়গায় আমরা পর্যবেক্ষণ করবো। আমরা ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে আপনাকে একটা হটলাইন নাম্বারও দিয়ে দিব, সেটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমাদের যে যতগুলো হটলাইন আছে সেখানেও টিকার যদি পার্শ্ব কোনো প্রতিক্রিয়া আপনি হন, আপনাকে সরকার বিনামূল্যে চিকিৎসা দিবে, সেই ব্যবস্থা করা আছে। যে কোনো জায়গায় একটু মাধ্যমে যোগাযোগ করলেই আপনি সেই চিকিৎসা ব্যবস্থাটা পেয়ে যাবেন। এবং আমরা আশা করছি আসলে যে ভারতে বিশাল আকারে ভ্যাকসিনেশন হয়ে গেছে, বা যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনে সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, তারা এখন ফাইজার বায়োনটেক শুধু চিকিৎসা ফ্রন্টলাইনার্সকে দিচ্ছে। সো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না, ওই একটু ব্যথা, একটু জ্বর, একটু বমি বমি ভাব, এটা 1 দিন বা 2 দিনে আবার চলে যায় অলমোস্ট কোনো মেডিকেশন ছাড়াই। সো মানে আমাদের আসলে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। টিকা আমাদের নিতে হবে, কারণ আমাদের মহামারীর নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, এবং সেটাতে অন্যতম টুলস টিকাই আমাদের হবে। আমরা যদি এর চেয়ে ভালো টিকা পাই, আমরা যদি সিঙ্গেল ডোজ টিকা পাই, ডেফিনেটলি আমরা সেই টিকাটি সংগ্রহ করব। কিন্তু আপাতত দৃষ্টিতে আমাদের কাছে এর চেয়ে ভালো কোনো অল্টারনেটিভ ছিল না। আপনারা যদি অনেকেই এই অঞ্চলের মানুষ অক্সফোর্ড ইউনিভার্সিটির উপর আস্থা রাখেন, সেই আস্থাটা রাখেন। এটা অক্সফোর্ডের যে টিকাটি, সেই টিকাটি আমরা বাংলাদেশে গণমানুষে প্রয়োগ করব, এবং আমরা সবার সহযোগিতা চাই। সেটা পত্রপত্রিকা, গণমাধ্যম থেকে সকল করে আমরা কিন্তু লোকাল এলিটসদের, ডিস্ট্রিক্টে, উপজেলায় যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের নিয়েও কন্টিনিউয়াস মিটিং করে যাচ্ছি, এবং এটা কিন্তু 7 তারিখ থেকে চলবে, আমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে। আমাদের অনেকগুলো হয়তো অ্যাডভার্টাইজমেন্ট আগামীকাল থেকে কন্টিনিউয়াস টেলিভিশনে চলতে থাকবে। আপনি কিভাবে সুরক্ষা অ্যাপটি ব্যবহার করবেন সেটাও কিন্তু আমরা প্রত্যেকটি চ্যানেলে প্রচার করব, মানুষকে দেখিয়ে প্র্যাকটিক্যালি, এবং লোকালিও আমরা এগুলি সিভিল সার্জন কার্যালয় এবং উপজেলা হেলথ কমপ্লেক্স কার্যালয়ে ট্রায়াল দেওয়ার ব্যবস্থা করে রেখেছি। সো আমরা আমাদের প্রস্তুতির কোথাও ত্রুটি রাখিনি, এবং 28 তারিখে আমরা স্বপ্নেলদের যখন ভ্যাকসিন দিব, তখন কিন্তু আমরা এটা একটা পাইলটিংও দেখবো যে আমাদের ভ্যাকসিনেটররা কোনো ভুল করছেন কিনা, কোনো সমস্যায় পড়ছেন কিনা, আমাদের ভলেন্টিয়াররা কোনো সমস্যায় পড়ছেন কিনা, কিংবা ভ্যাকসিন নেওয়ার পরে যে ওয়েটিং প্লেস আছে সেখানে আমরা ঠিক মতো কাজ করতে পারছি কিনা। এই প্রত্যেকটি প্রক্রিয়া আমরা পর্যবেক্ষণ করে 7 দিন আমরা পর্যবেক্ষণ করব যাদেরকে আমরা ভ্যাকসিন দিচ্ছি তাদের। এরপরে আমরা কিন্তু সারা দেশে একসাথে রোল আউট করব। অর্থাৎ আমাদেরও তো এখনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, প্রস্তুতি কখনো 100% হয় না।
প্রস্তুতি কন্টিনিউয়াস প্রসেস এটা। তো সেখানে যদি এরকম কোনো ভুল আবিষ্কার হয় বা ভুল আমরা ধরতে পারি, সেগুলো আমরা সংশোধন করে আমরা মাঠে নামতে চাই। এই জন্য আসলে এই পাইলটিংটা আমরা আমাদের চিকিৎসা কর্মী যারা ভলেন্টিয়ার তাদের মাঝখানে দিচ্ছি। সো আমি অনুরোধ করব সবাইকে যে মহামারী নিয়ন্ত্রণে আপনার অবদান আছে। আর একটি দেশে ভ্যাকসিনেশন দিলে হবে না, পৃথিবীর সকল দেশ ভ্যাকসিন না পেলে আপনি নিরাপদ না। সো আমরা যদি ভ্যাকসিন না দিই, আমরা আমাদের প্রতিবেশীদের অনিরাপদ করছি। সো আপনি ভ্যাকসিন নেবেন, আপনার বাসার সদস্যরা ভ্যাকসিন নেবে, তাহলে একে অন্যের জন্য নিরাপত্তা দিবেন। আপনি ভ্যাকসিন নিলে আপনার সমাজ নিরাপত্তা পাবে। সো সেখানে আমাদের সবাইকে সহায়তা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর এস এম আলমগীর। আমরা প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল আপনাকে শুনতে চাচ্ছি, কি পরামর্শ আছে সচেতন করবার জন্য? দেখুন, এখন থেকে 45 মিনিট আগে যখন আমরা সংযুক্ত হয়েছিলাম, তখন যদি আমাকে জিজ্ঞেস করতেন যে ভ্যাকসিন আমি নিব কিনা, আমি এক বাক্যে বলতাম নিব। আর আজকের যে আলোচনা, বিশেষ করে তুষার ভাই, আলমগীর ভাই যে কথাগুলো বললেন, আমার যে সিদ্ধান্তটা কিন্তু আরো পোক্ত হয়েছে। আমি অনেক কিছু জানতাম না, জানতে পেরেছি, অতএব আমি ভ্যাকসিন নিবই নিব। কাজে আমার মনে হয় ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকা উচিত না, কোনো সন্দেহ থাকা উচিত না, বরং আমাদের স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে আমরা একটি অসম্ভব সৌভাগ্যবান দেশের নাগরিক, যে পৃথিবীর অনেক উন্নত দেশের অনেক মানুষের অনেক আগে আমরা ভ্যাকসিনটা পেতে যাচ্ছি। এই সুযোগটা যেন আমরা না হারাই। আর আলমগীর ভাই যেটা বলছেন যে আমাদের পরিবারের, আমাদের প্রতিবেশী দেশের, বিশ্ব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাকে আপনাকে ভ্যাকসিন নিতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকে যারা যুক্ত ছিলেন, ডক্টর এস এম আলমগীর, প্রফেসর ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল এবং ডক্টর আব্দুল তুষার। শুধু শুনছিলেন আপনারা সারাবেলার সংলাপ, ভ্যাকসিন তুমি কার। ভ্যাকসিন আসলে আমাদের সবার। আমরা প্রত্যেকেই সুস্থ থাকতে চাই, নিরাপদ থাকতে চাই, ভ্যাকসিনকে আমরা নিশ্চিত করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছিল আজ সারাবেলার ফেসবুক পেজ থেকে। আপনারা পরবর্তী অনুষ্ঠানটি দেখতে পারবেন আজ সারাবেলার ফেসবুক পেজে রেকর্ডকৃত অংশ। ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত থাকবার জন্য। সঙ্গে থাকবেন।